নমস্কার, আমি প্রসূনাচার্য। শুরু করছি ডিডি কলকাতা ওয়ান আর দেশ দুনিয়া কলকাতা। আমাদের আজকের মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে প্রশ্ন করো না। আসলে মানুষ কাকে প্রশ্ন করে? মানুষ প্রশ্ন করে সরকারকে। মানুষ, সাধারণ মানুষ প্রশ্ন করে তাকে যিনি মাথার ওপর বসে থেকে চালাচ্ছেন সেই সরকারকে। যে সরকারের হাতে আমরা চোখ বন্ধ করে আমাদের জানমালের দায়িত্ব সঁপে দিয়েছি, যে সরকারকে আমরা বিশ্বাস করেছি যে সরকার সততার সঙ্গে চলবে এবং তার জন্য আমরা নিয়মিত ট্যাক্স পে করি, তাকে। কিন্তু আজকের যে পরিস্থিতি, বিশেষ করে পাহেলগামের পরিস্থিতির পরে এবং দেশজোড়া এক সাম্প্রদায়িক উত্তেজনা, হিন্দু মুসলিম এই বাইনারির পরে যা দাঁড়িয়েছে, তাতে প্রশ্ন করাটাও অপরাধ বলে বিবেচিত হচ্ছে। আপনারা এতক্ষণে জেনে গেছেন যে পাহেলগামে নিরপরাধ পর্যটকদের ওপর কাশ্মীরি জঙ্গি, মুসলিম জঙ্গিদের আক্রমণে কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, 26 জন মারা গেছিলেন। সেই ক্ষেত্রে সরকারের নিরাপত্তা ব্যবস্থায় কি ত্রুটি ছিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন 4PM বলে লখনৌয়ের একটি ওয়েব পোর্টাল বা ইউটিউব গ্রুপ, যেটা সঞ্জয় শর্মা বলে একজন হিন্দু মাইন্ডেড হিন্দু, এবং তিনি নিয়মিত পূজা পাঠ করেন, হাতে ধাগা বাঁধেন। তার ইউটিউব এই প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকরা, এবং মঙ্গলবার সকালবেলা 73 লক্ষ ফলোয়ার সমেত এই ইউটিউবটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউটিউবের নিয়ম আছে যে যদি কোনো সরকার মনে করে দেশে একটা বিশেষ পরিস্থিতিতে কেউ দেশবিরোধী কথাবার্তা বলছে, বন্ধ করতে পারে, কিন্তু বন্ধ করতে গেলে ইউটিউবকে জানাতে হবে। আমরা দেখেছি এই নিয়ে প্রতিবাদ হয়েছে, কিন্তু সঞ্জয় শর্মার এই ইউটিউব ফাইনালি ফিরে আসবে কি না? যে ইউটিউবে জনপ্রিয়তা বাড়ছিল হিন্দি দর্শকদের মধ্যে সত্য কথা বলার জন্য, চোখে চোখ রেখে প্রশ্ন করার জন্য, মোদী সরকারের বিভিন্ন কার্যকলাপ জানিয়ে কখনো গদি মিডিয়া প্রশ্ন তোলে না, সেই প্রশ্ন তোলা নিয়ে সেই ইউটিউবকে বন্ধ করে দেওয়ার অর্থ বাদবাকি সারা ভারতে যারা ইউটিউবে সত্যি কথা বলছেন বা সরকারকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করছেন, তাদেরকে রীতিমতো ভয় দেখিয়ে দেওয়া। 70 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছিলেন, প্রায় 1 কোটির কাছে তার নিয়মিত 50 লক্ষের মতো মানুষ রেগুলার দেখছিলেন। শুধু তার ক্ষেত্রেই নয়, আমরা দেখলাম যে নেহা সিং রাঠোর, যিনি সাধারণত ফোক সং গান এবং সেই গানের মধ্যে দিয়ে বিভিন্ন অপ্রীতিকর প্রশ্ন তোলেন, কৃষক আন্দোলনের সময়ও তোলা হয়েছিল। পাহেলগামের ঘটনার পরে তিনি এমন কিছু প্রশ্ন তুলেছিলেন যে মানুষ তো যুদ্ধের দামামায় বাজছে এবং জিঙ্গুইজম সৃষ্টি হয়েছে, কিন্তু কে লড়াই করতে যায়? লড়াইয়ে মারা যায় গ্রামের গরিব থেকে গরিবতম কৃষকের সন্তান, সে ফ্রন্টে গিয়ে মারা যায়। কোনো মন্ত্রী, কোনো নেতার ছেলে মেয়ে কখনো যুদ্ধে যায় না। এই অত্যন্ত সত্য কথা বলেছিলেন। তার কিছু গানের মধ্যে দিয়ে কিছু ভিডিও ছেড়েছিলেন, তার জন্য তার বিরুদ্ধে ভারত ন্যায় সংহিতায় মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে ভারত ন্যায় সংহিতার ধারায় দেশদ্রোহিতার মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। আমরা আরো দেখলাম যে প্রফেসর মেডুসা বলে পরিচিত একজন অধ্যাপিকা, যিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ান, তিনি পড়াতেন ভাষাতত্ত্ববিদ্যা এবং যার ব্যক্তিগত নাম হচ্ছে মাদ্রি কাকোজি, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তোলা হলো। কেন তোলা হলো? কারণ তিনি প্রশ্ন করেছিলেন যে এই যে ঘৃণা সৃষ্টি করে সন্ত্রাসবাদীরা গুলি করে করে হিন্দুদের হত্যা করলো, এই ঘৃণা তো আমরা দেখেছি ধর্ম জিজ্ঞাসা করে লিঞ্চিং করে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, ধর্ম জিজ্ঞাসা করে মানুষকে বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হয়, ধর্ম জিজ্ঞাসা করে তার ব্যবসায়ী হানা দেওয়া হয়, তাকে দাগিয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদী বা দেশ বলে। তো ধর্ম জিজ্ঞাসার এই যে চাষ তৈরি হয়েছে, ঘৃণার যে চাষ তৈরি হয়েছে, তার পরিণামেই আজকে সন্ত্রাসবাদীরা এই জাতীয় ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটাচ্ছে। তিনিও কিন্তু নিন্দা করেছিলেন। তার বিরুদ্ধে এবিভিপির একজন কর্মী মামলা করেছেন দেশদ্রোহিতা। আসলে আমি যখন আজ থেকে 37 বছর আগে সাংবাদিকতায় ঢুকি, তখন থেকে টানা যে কাজ করেছি, বিশেষ করে অভিক সরকারের সময়
আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী যিনি সম্পাদক ছিলেন, একটাই কথা তিনি বলতেন, প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করবে। প্রশ্নটাই হচ্ছে আসল সাংবাদিকের একটা শক্তি। সাংবাদিক বলুন, সাধারণ মানুষ বলুন, এই প্রশ্ন করাটাই কিন্তু আমাদের মূল কাজ। আর এখন মেইনস্ট্রিম মিডিয়ার মূল কাজ হয়ে দাঁড়িয়ে যে প্রশ্ন না করা, প্রশ্ন না করে যিনি ক্ষমতায় বসে আছেন তাকে তুষ্ট করা, এবং কেউ যদি প্রশ্ন করে তাকে অদ্ভুতভাবে বিভিন্ন মামলা করে ফাঁসিয়ে দেওয়া এবং তার কণ্ঠরোধের প্রচেষ্টা করাটাই আমরা দেখছি। এটা সারা ভারতের ক্ষেত্রে, আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রশ্ন তোলা কি এভাবে বন্ধ করা যায়? ভারতের সংবিধান আমাদের প্রশ্ন তোলার অধিকার দিয়েছে। প্রফেসর মেডুসা যেটা করতেন, তিনি স্যাটায়ারের মাধ্যমে অনেক সত্যি কথা তুলে আনতেন, অনেক প্রশ্ন তুলে আনতেন, যেটা কুণাল কামরা করেছেন, তার বিরুদ্ধেও মামলা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু মূল যে বিষয়টা, অর্থাৎ প্রশ্ন করা যাবে না, সরকার যথেচ্ছ কাজ করবে, এটা তো হতে পারে না। ধরুন, এই আমরা গত 3 দিন ধরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দীঘায় সমুদ্রের ধারে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, মুখ্যমন্ত্রী করছেন, সপার্ষদ গিয়েছেন, পুরো সরকার সেখানে চলে গেছে। এখন সরকারের শুধু চলে গেছে বলে না, ওই মন্দির প্রাঙ্গণ ইত্যাদি নির্মাণ কাজ করেছে হিটকো বলে একটি সংস্থা, যে সংস্থা মূলত নিউ টাউন তৈরি করার জন্য তৈরি হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তার কাজ হচ্ছে বিভিন্ন সরকারি বাড়ি তৈরি করা, সরকারি বিষয় তৈরি করা, সরকারি স্ট্রাকচার তৈরি করা। তারা সেই টাকায়, অর্থাৎ আমাদের করের টাকায়, একটা জগন্নাথ, পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে আরেকটি মন্দির গড়ে তোলা হলো কি একটা কালচারাল বিভিন্ন তকমা দিয়ে, একটু আইন বাঁচিয়ে। কারণ সরকার আমাদের দেশে কোনো সরাসরি এই ধরনের মন্দির, মসজিদ, গির্জায় টাকা খরচা করতে পারে না। কোনো এমপি এমএলএ মন্দির, মসজিদ, গির্জার উন্নয়নে টাকা দিতে পারেন না, ঘুরিয়ে নাক দেখানো হয়। কিন্তু এই কাজ কি করা যায়? জনগণের করের টাকা নিয়ে এই কাজ, এবং তারপর পাতা জোড়া বুধবারের কাগজে যে বিজ্ঞাপন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি সারাক্ষণ ধর্মীয় বিভাজন করছেন, তিনি অবধি প্রশ্ন তুলেছেন যে 28 কোটি টাকার নাকি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রচুর মানুষ গেছেন, সরকারি টাকায় গায়ক নায়ক থেকে শুরু করে মোচ্ছব চলছে। এটা কি করা যায়? তো এই প্রশ্ন আমরা তুলব না। এবং বলা হচ্ছে 1000 বছরের সমস্ত ব্যাপার। চৈতন্যদেব কতদিন আগে গেছিলেন পুরীতে, এবং তার আগে পুরীর যে ইতিহাস, 2500 বছরের, 2000 বছরের প্রাচীন একটা মন্দির, তার রেপ্লিকা তৈরি করে। হ্যাঁ, এবার সরকার এই মন্দির তৈরি করে প্রচুর পর্যটক যাবে, সেখান থেকে আয় হবে, সেখান থেকে লোকের কর্মসংস্থান হবে, সরকার জিএসটি পাবে, সব মানছি। কিন্তু প্রাথমিকভাবে সরকারি টাকায় তো কোনো মন্দির তৈরি করা যায় না। মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, তিনি কেন করেছেন? কারণ রাজ্যে বিজেপি এবং আরএসএস যে হিন্দুত্বের রাজনীতি করছে, সেই হিন্দুত্বের রাজনীতি কাউন্টার করতে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তিনিও সমান হিন্দুত্বে বিশ্বাস করেন। এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম, বিশ্ব হিন্দু পরিষদের একজন, যিনি গডসের পুজো করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি এই মন্দিরের সময় বিগ্রহ ইত্যাদি, তার প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদির সময় উপস্থিত ছিলেন সেখানে। অর্থাৎ আমরা যদি ঘুরিয়ে অভিযোগ করি যে আরএসএসকে সন্তুষ্ট করার জন্যই কি এই কাজ করা হলো, তাহলে কি আমি দেশদ্রোহিতার মধ্যে পড়ব? আমরা যদি প্রশ্ন করি যে রাজ্য সরকার এই 200 কোটি বা 300 কোটি টাকা যাই হোক না কেন, আরটিআই করলে জানা যাবে বলে আমার মনে হয় না, খরচা করলো, সেটা কিভাবে খরচা করলো, করতে কি পারে, তাহলে কি আমি দেশদ্রোহী হয়ে যাবো, আমার বিরুদ্ধে মামলা করা যায়? এতদিন ধরে তো এটাই জানতাম যে দায় কার, দায়িত্ব কার, সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে কিনা, এই প্রশ্ন তোলাটাই হচ্ছে একজন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কাজ। ঠিক যেরকম ভাবে যখন একদিকে দীঘায় এই মন্দির প্রতিষ্ঠা চলছে, আপনারা দেখেছেন, তখন মেচুয়া বাজারে, কলকাতার বড়বাজারে আগুন লেগে 14 জন মারা গেছেন, 2টো শিশু সমেত। সেখানে সমস্ত যে ধোঁয়া বেরোনোর জায়গাগুলো ছিল বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে নাকি বার লাইসেন্স
ছিল বা না ছিল, সে একটি পানশালা তৈরি হচ্ছিল সরকারের গোচরে বা অগোচরে। দায় কার, দোষ কার, এই প্রশ্ন তোলা যাবে না। সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষে। এই উদ্ঘাটন করাটাই তো আমাদের কাজ, এই কাজই তো এত বছর ধরে জেনে এসেছি। ঠিক যেভাবে মোদী সরকারের বিভিন্ন কাজ নিয়ে, কাশ্মীরের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা যায়, ঠিক সেইভাবে রাজ্য সরকারের বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন আর্থিক দায় দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা যায়। আসলে যারা সরকারি ক্ষমতায় বসেন তারা সম্ভবত ভুলে যান তারা জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের টাকায় লালিত, জনগণের টাকা কিভাবে খরচা করছেন তার হিসেব তাদের দেওয়ার একটা দায়িত্ব আছে। তাই জন্যই দেশে সিএজি আছে, এবং সেই ক্ষেত্রে অতীতে পশ্চিমবঙ্গে সিএজি রিপোর্ট নিয়ে প্রচুর আলোচনা হতো। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয়েছে, এমনকি ইউপিএ গভর্নমেন্ট 2 এর আমলে এই যে 2G স্ক্যাম, কয়লা স্ক্যাম নিয়ে সিএজি রিপোর্টের ভিত্তিতেই একাধিক তৎকালীন সরকারে থাকা মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন, এমনকি সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। গোটা ঘটনাটাই বদলে গেল 2014 পরে, আর কোনো প্রশ্নই করা যাবে না। অর্থাৎ মুখে আপনি একদম সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করে রাখবেন, যা হচ্ছে চুপচাপ দেখবেন, কারণ আপনি প্রশ্ন করা মানেই সেটা দেশের স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী, সাধারণ মানুষের বিরোধী। এই যে একটা ফ্যাসিস্টিক আউটলুক, এই ফ্যাসিস্টিক আউটলুক শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নয়, আমরা গোটা পৃথিবীতেই দেখেছি। আপনি রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন না, আপনি শি জিনপিং এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন না চীনে, আপনি এদওয়ার্ডের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন না টার্কিতে। আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, আমেরিকায় দাঁড়িয়ে আপনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রশ্ন তুলতে গেলে আপনাকে দুবার ভাবতে হবে। অর্থাৎ যারা শাসক তারা দায়বদ্ধ কিন্তু মানুষের কাছে, সেই কথাটা ভুলে গিয়ে যে ফর্মই অফ গভর্নমেন্ট হোক তার মূল কাজ হয়ে দাঁড়িয়েছে মানুষের মুখটাকে চাপা দাও। তারা অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যম কিনে নিয়েছে। আমরা জানি এখানে আদানির হাতে দেশের সর্ববৃহৎ অন্যতম নিউজ চ্যানেল আছে, আম্বানির হাতে দেশের সর্ববৃহৎ অন্যতম নিউজ চ্যানেল আছে। ঠিক একইভাবে আমেরিকাতেও যারা ধনকুবের তাদের হাতে নিউজ চ্যানেল আছে, তারা অন্য ব্যবসা করে। ঠিক সেইভাবে আমাদের এখানেও প্রচেষ্টা হচ্ছে যে সমস্ত স্বাভাবিক সংবাদ মাধ্যম, বুর্জোয়া সংবাদ মাধ্যম হলেও তারা কিছু প্রশ্ন তুলতো, সেটা বন্ধ করে দেওয়ার, এবং সরকার সেই ব্যাপারে অনেকটাই সফল। যেটা সফল হয়নি, সেই সফল হয়নি কারণ কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, মানুষ সেখানে প্রশ্ন তুলছে। এখন সরকারের কাজ হয়েছে সেইখানে যারা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের কাছে যাচ্ছে তাদেরও মুখ বন্ধ করা। আসলে বিরোধী দলের যে কাজ বা সংবাদ মাধ্যমের যে কাজ, সরকারকে প্রশ্ন করো, প্রশ্ন করে সত্যি বেরিয়ে না এলে আবার প্রশ্ন করো, তাহলে সত্যি কেন ধামাচাপা দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করো এবং সেটা মানুষের কাছে নিয়ে যাও। এভাবেই তো আমরা বোফোর্স কেলেঙ্কারি জেনেছিলাম, এভাবেই তো 2G স্ক্যাম জেনেছিলাম। এই প্রশ্ন করা বন্ধ করতেই তো ইন্দিরা গান্ধী একসময় এমার্জেন্সি লাগু করেছিলেন। এই আজকে যারা বিজেপির বড় বড় কথা বলেন তারা এমার্জেন্সির সময় প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছিলেন। তাহলে আজকে কেন প্রশ্ন করা যাবে না? এই একটা অদ্ভুত অন্ধকার অবস্থায় আমরা আজকে এসে দাঁড়িয়েছি। আমার মনে হয় দেশবাসীর এটা বোঝা উচিত যে এই প্রশ্ন তোলা বন্ধ করার পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের একটা কায়েমি স্বার্থ কাজ করছে, এবং এই প্রশ্ন কিন্তু আপনারা আজকে জানি না কি হবে, কিন্তু এই প্রশ্ন তোলার কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতেই হবে। প্রশ্ন তোলা বন্ধ হয়ে গেলে গণতন্ত্র স্তম্ভ, চতুর্থ স্তম্ভ যে আছে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে যে কিয়দাংশ পড়ে রয়েছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা কোনো ধরনের কোনো ইনফরমেশন পাবেন না, অর্থাৎ সরকার বিরোধী কোনো কথা কোথাও যাবে না। লোকে মনে করবে সেই বুকে হাত দিয়ে আমির খানের সিনেমার মতো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বলতে হবে। প্রশ্নের এই অধিকার যাতে খর্ব করা না যায়, প্রশ্নের এই অধিকার সাধারণ মানুষের যাতে লঙ্ঘিত না হয়, এবং আরটিআই করলে তার যাতে সঠিক জবাব পাওয়া যায়, সেই জন্য সমস্ত মানুষকে একসাথে সোচ্চার হতে হবে, একসাথে দাঁড়াতে হবে দলমত নির্বিশেষে। তবেই সরকারকে আমরা বাধ্য করতে পারবো প্রশ্ন তোলার মুখ বন্ধ করার ক্ষেত্রে। সকলে ভালো থাকবেন, দেখবেন ডিডি কলকাতা 1 বা দেশ দুনিয়া কলকাতা।
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।